আজ সোমবার 24 আগস্ট 2015 9 ভাদ্র 1422 বঙ্গাব্দ শরৎকাল। আমরা কেউ কাউকে হারিয়ে দিতে পারলে, কাউকে ছোট করতে পারলে, নিজের অহংকে প্রতিষ্ঠিত করতে পারলে, ঔদ্ধত্য প্রকাশ করতে পারলে নিজেকে বড় মনে করছি। কাউকে ছোট করে কি কেউ কোনোদিন বড় হতে পারে? কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায়? কবি তো বলেছেন, বড় যদি হতে চাও ছোট হও তবে। মাঝে মাঝে মনে হয় অনাদর্শ, অধর্ম আর মিথ্যাই কি জয়ী হবে? কিন্তু না, মিথ্যা আর অসততা একদিন পরাজিত হয়ই, যুগে যুগে সত্যেরই জয় হয়েছে। প্রিয় দর্শক, আসুন আমরা সত্য আর সুন্দরের সাধনা করি। আসুন আমরা সবাই সুন্দর হয়ে উঠি। এই শুভ প্রত্যাশায় শুরু করছি আজকে দিন প্রতিদিন। আজ দিন প্রতিদিনে রয়েছে আজ কোথায় কি জানেন হয়তো, চিরসুন্দর, অভিধান, স্বাস্থ্যকথন, আজকের বাংলা ভিশন এবং সবশেষে আনন্দ আড্ডা। আনন্দ আড্ডায় আমাদের আজকের অতিথি ফটোগ্রাফার ও ব্রাইডাল মোমেন্টের কর্ণধার সজীব পাল। চলুন পরিচিত হয়ে আমাদের আজকের অতিথির সাথে। শুভ সকাল ভাইয়া, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। ব্রাইডাল মোমেন্ট নামে আপনার একটি ফটোগ্রাফি প্রতিষ্ঠান আছে, আপনি নিজেও একজন ফটোগ্রাফার। সেসব নিয়ে কথা বলবো, আপনার কাজ নিয়ে কথা বলবো, ওয়েডিং ফটোগ্রাফি নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আমাদের কিছু নিয়মিত পরিবেশনা। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে রয়েছে পদাতিক নাট্য সংসদের পরিবেশনায় নাটক ম্যাকবেথ। একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে রয়েছে লোকনাট্যদল সিদ্ধেশ্বরী পরিবেশনায় ব্যতিক্রম নাট্য উৎসব 2015। একাডেমির স্টুডিও থিয়েটার হলে রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বিশেষ অনুষ্ঠান যাত্রা নিবন্ধন। গুলশানে বেঙ্গল আর্ট লাউঞ্জে চলছে শিল্পী বিপাশা হায়াতের স্মৃতির রাজ্য শীর্ষক একক চিত্র প্রদর্শনী। চলবে 29 আগস্ট 2015 পর্যন্ত। সময় প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। দর্শক, আগুন যেমন আমাদের বেঁচে থাকার অনেক বিষয়কে সহজ করেছে, তেমনি মাঝে মাঝে অপ্রত্যাশিত আগুনের ভয়াবহতা কেড়ে নিয়েছে অনেকের জীবন, পুড়িয়ে ছারখার করেছে স্বপ্ন, সংসার। হঠাৎ কোথাও আগুন লাগলে জরুরিভাবে সাহায্য নিতে পারেন ফায়ার সার্ভিসের। আজ জেনে নিন ঢাকা মেট্রোপলিটনের অন্তর্ভুক্ত কয়েকটি ফায়ার সার্ভিস স্টেশনের যোগাযোগ নম্বর। ফায়ার সার্ভিস স্টেশন ইমার্জেন্সি 199, হেডকোয়ার্টার্স 9555555, 9556666, ডেমরা 75000111, পলাশী 86286888, পোস্তগোলা 74407771, সদরঘাট 71197959, লালবাগ 86199981, খিলগাঁও 72183229, তেজগাঁও 88703114, কুর্মিটোলা 87133999, টঙ্গী 98011070, মিরপুর 90011055, মোহাম্মদপুর 91120078। সুপ্রিয় দর্শক, আজকে চিরসুন্দর পর্বে আপনাদের জন্য রয়েছে বাংলা ভিশন আর্কাইভ থেকে একটি গান। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার
প্রাসাদ প্রাঙ্গণে মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কনে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মুনির মন্দিরে। প্রিয় দর্শক, প্রতিদিন পারস্পরিক ভাব বিনিময় কথোপকথনে আমরা বিভিন্ন শব্দ ব্যবহার করি। তার মধ্যে কিছু শব্দ রয়েছে অতি প্রচলিত, যেগুলোর অর্থ বা ব্যাখ্যা অনেকেরই জানা, কিন্তু কিছু শব্দ আমরা মুখে মুখে শুনে কথায়, লেখায় বা উপমায় ব্যবহার করি। এসব জানা অজানা কিছু শব্দের উৎপত্তি, ব্যাখ্যা, ব্যবহার ইত্যাদি নিয়ে আমাদের এবারের আয়োজন অভিধান। চালচিত্র। চালচিত্র শব্দের অর্থ হালচাল, অর্থাৎ বর্তমান পরিস্থিতির রূপরেখা। চালচিত্র শব্দের মূল অর্থ হল প্রতিমার পশ্চাৎ দিকের পট বা চিত্র, যাতে বিমানপথ ও স্বর্গলোকের দৃশ্যাবলী থাকে। পশ্চাৎ দিকের পট এই অর্থে কোনো ঘটনার পশ্চাৎপট বা পটভূমি বোঝাতে চালচিত্র বিকল্প শব্দ হিসেবে ব্যবহৃত হয়। না জেনে আমরা অনেকেই ভিটামিন খেয়ে থাকি, যার ফলে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। আজ ভিটামিন খাওয়া প্রসঙ্গে কিছু কথা বলছি। প্রায় সব ভিটামিনেরই একটি মাত্রা আছে। মানবদেহে মাত্রার ওপর ভিটামিন সেবন অনেকাংশে ক্ষতিকর। অতিরিক্ত ক্যালসিয়াম খেলে রক্তে এর মাত্রা বেড়ে গিয়ে কোষ্ঠকাঠিন্য, কিডনিতে পাথরসহ আরও কিছু সমস্যা দেখা দিতে পারে। এছাড়া উচ্চ মাত্রায় ভিটামিন এ সেবন গর্ভবতী নারীদের জন্য ক্ষতিকর এবং ভিটামিন এ সেবনে যকৃৎ, হাড় ও ত্বকের ক্ষতি হতে পারে। তাই অকারণে ভিটামিন সেবন থেকে বিরত থাকুন। প্রিয় দর্শক, আজ বাংলা ফ্যাশনের পর্দায় আপনাদের জন্য রয়েছে দুপুর 1:05 পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। যা মালিকের অতিথি জন ভিতরে যা। তা তোর মতো লোক যদি কোনো বাড়ির অতিথি হয়, সেই বাড়ির একে বাঁচবো। রাত 8:15 ধারাবাহিক নাটক ননস্টপ। রচনা সৈয়দ জিয়াউদ্দিন, পরিচালনা সাজ্জাদ সুমন। কি বললে তুমি? কার কাপড় ধোয়াও? আমার কাপড় ধুতে দে। বাড়ির বউরে সবসময় চোখে চোখে রাখতে হয়। ওকে তুমি একটু ভালো করে দেখো। রাত 9:05 দেখবেন মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক চলিতেছে সার্কাস। রাত 11:25 শিল্প ও বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান বিজনেস ভিশন। রাত 12:40 মোস্তফা ফিরোজের উপস্থাপনা ও জিয়াউল হাসানের প্রযোজনায় দেখুন প্রবাসীদের নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাসী মুখ। দর্শক, এছাড়াও সকাল 7:30, সকাল 10টা, বেলা 11টা, দুপুর 12টা, 2টা, বিকাল 4টা, 5টা, সন্ধ্যা 7:30, রাত 10:30 এবং রাত 1:30 দেখুন বাংলা ফ্যাশন সংবাদ। চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি ফটোগ্রাফার সজীব পালের কাছে। ভাই, আবার আপনার কাছে ফিরে এলাম। শুরুতে বর্তমান ব্যস্ততা নিয়ে জানতে চাই। ব্রাইডাল মেকআপ ফটোগ্রাফি করছি, সেই সাথে সাথে আমি আমার একটা ফটো স্কুল আছে, ফটো আপ নামে একটা ফটো স্কুল আছে। এখানে যারা একদম নতুন তারা বেসিক ফটোগ্রাফি শিখছে, ওয়েডিং ফটোগ্রাফি কিভাবে করতে হয় সেই জিনিসগুলো শিখছে। যখন আপনি কাজটা শুরু করেছিলেন তখন কেমন ছিল অবস্থাটার, এখনকার অবস্থা কেমন? যখন শুরু করেছিলাম তখন তো আসলে ওয়েডিং ফটোগ্রাফি বলে যে আলাদা একটা জায়গা, সেইটা আসলে ছিল না। নর্মালি সব ফটোগ্রাফাররাই হয়তো বিয়েতে ছবি তুলতো। তো শুরুতে আসলে ওয়েডিং ফটোগ্রাফিটাকে আলাদা করে একটা সেক্টর হিসেবে দাঁড় করানোর জন্য একটু কষ্ট ছিল। অনেকেই হয়তো, যেমন পরিচিত যারা, তারা হয়তো পরিচয় দিতে চাইতো না যে ও তো আসলে বিয়ের ছবি তুলে। তো এরকম, তারপরে হচ্ছে ক্লায়েন্টরা আসলে অভ্যস্ত ছিল না যে আসলে ওয়েডিং মানে বিয়েতে কি হয়। আমাদের বাংলাদেশের বিয়ে নর্মালি হচ্ছে খাওয়া দাওয়া নির্ভর, আসবে খেয়ে চলে যাবে, কিন্তু সেই জায়গাতে আসলে ফটোগ্রাফির জন্য যে আলাদা একটা বাজেট থাকবে, তো এই জিনিসগুলো ছিল না। তো সেই সময়টাতে আমরা আসলে ছবি তুললাম, ছবি তুলে যখন আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে শেয়ার করলাম বা বিভিন্নভাবে প্রমোশনাল কাজ করলাম, তখন দেখা যায় যে আসলে ওর বিয়েতে ছবি অনেক সুন্দর হয়েছে। কারণ নর্মালি আমাদের আগে কী ছিল, বর কনে পাশাপাশি বসা একটা ছবি হবে, এই টাইপের ছবিগুলো। কিন্তু এই জায়গা থেকে একটু থিম বেসড ছবি হতে পারে,
বা হচ্ছে তার অনেক কিছু মিলে তো যে ছবিগুলো আসলে গল্পের মতো করে সাজানো যেতে পারে, তো সেই গল্পগুলো সে কিন্তু আসলে 10 বছর 20 বছর পরেও দেখতে পারবে। তো সেই জায়গাগুলো থেকে আসলে আমাদের শুরুটা ছিল। তো শুরুতে একটু কষ্ট ছিল এগুলো দাঁড় করানোর জন্য, এখন মোটামুটি অনেক ভালো অবস্থানে আছে বাংলাদেশে। জি, ব্রাইডাল মুভমেন্টটা কত সাল থেকে শুরু করেছিলেন? আমরা 2006 এর শেষ থেকে শুরু করেছিলাম মোটামুটি ব্রাইডাল মুভমেন্টটা। এর আগে তো আপনি ফটোগ্রাফি করতেন, কেমন ফটোগ্রাফি করতেন? 2006 তো ব্রাইডাল মুভমেন্টটা হয় শেষের দিকে, তার আগে আসলে ছবি তুলতাম, ছবি তুলতে ভালো লাগতো। তারপর হচ্ছে ইউনিভার্সিটিতে এসে বিভিন্ন জায়গায় যেতাম ছবি তুলতে, ওই ছবিগুলো আসলে আমাদের শখ করে তোলা যে ছবি বলে সেই শখের ছবি তুলতাম। তো সেই জায়গাটা থেকে দেখলাম যে আসলে মানে মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বিয়ে। তো সেই জায়গাটা একদমই ফাঁকা, ছবি তোলার জায়গাটা একদমই ফাঁকা। তো সেই ধারণাটি থেকে আসলে 2006 শেষের দিকে চিন্তা করলাম যে দেখি না একটু শুরু করে কেমন হয়। তো তারপরে ভালো রেসপন্স পেলাম, তারপর থেকে আসলে ব্রাইডাল মোমেন্টটা নাম দিয়ে শুরু করা। ভাই, আপনি যখন শুরু করেছিলেন বলছিলেন যে ব্রাইডাল মোমেন্টে কাজ করা, তখন তো অনেক প্রতিবন্ধকতা ছিল, তখন হয়তো অনেকেই শুরু করেনি। কিন্তু এই যে প্রতিবন্ধকতা পেরিয়ে আপনি এই জায়গায় এলেন, কোন কোন প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিলেন? আমার ইউনিভার্সিটির রেজাল্ট অনেক ভালো ছিল, স্যাররা বলতো যে কেন তুমি ছবি তুলো কেন, আর হচ্ছে মানুষের বিয়েতে। পড়াশোনার সাবজেক্টটা কি ছিল? আমার পড়াশোনার সাবজেক্ট ছিল হচ্ছে নৃবিজ্ঞান, ঢাকা ইউনিভার্সিটি থেকে। একদম রিলেটেড না এই বিষয়টার সাথে? একদম রিলেটেড না, কিন্তু হচ্ছে অ্যানথ্রোপোলজি পড়তে গেলে যেটা হয় যে আসলে অনেক কালচার সম্পর্কে জানা যায়, মানুষের সাথে মেশা যায়, যে জিনিসগুলো কিন্তু আসলে আমি ছবি তুলতে এসে এবং সূক্ষ্ম বিষয়গুলো সম্পর্কে জানা যাচ্ছে। তারপরে অনেকেই বলতো যে ও তো বিয়ের ছবি তুলে ও তো সবার শেষে ড্রাইভারের সাথে খাবে, হ্যাঁ এরকম আর কি অনেক বিষয় ছিল। তো সেই জায়গাগুলো থেকে আসলে একটা জেদ কাজ করে যে আসলে এরকম কেন হবে। তো সেই সময় হচ্ছে ফ্যামিলিতে অনেক সাপোর্ট ছিল আমার। ফ্যামিলি বলেছে যে তুমি আসলে যাই করো, তুমি গ্রাজুয়েশনটা শেষ করে তুমি সেটা করো, তুমি চাইলে হচ্ছে গ্রামে চাষাবাদও করতে পারো, সেটাতেও সমস্যা নেই, বাট তোমার মানে ওই সাপোর্টটা ছিল ফ্যামিলিতে। তারপরে হচ্ছে বিয়ের পরেও কোনো প্রবলেম হয় নাই। হ্যাঁ, তো সবকিছু মিলে দেখা গেছে যে আসলে ছবি তোলাটাকে অনেক বেশি এনজয় করেছি। প্রতিবন্ধকতাটা আসলে ফ্যামিলির জায়গাগুলোর থেকে বেশি ছিল হচ্ছে পারিপার্শ্বিক, বন্ধু বান্ধব, মানে ফ্যামিলি সাপোর্ট পেয়েছিলেন? ফ্যামিলির সাপোর্ট অনেক ছিল, কিন্তু বন্ধু বান্ধবদের জায়গাটা থেকে ওরা হয়তো অনেক সময় পরিচয় দিতে চাইতো না, ও তো বিয়ের ছবি তুলে। হ্যাঁ, সেটাই, মানে এরকম কিছু জায়গা ছিল। মানে এটা আলাদাভাবে যে একটা প্রফেশন হতে পারে এটা চিন্তা ছিল না। হ্যাঁ, সেই জায়গাটা ছিল না, বরঞ্চ ওই জেটটা থেকেই আসলে এই জায়গাটাতে নিয়ে আসা। এখন বাংলাদেশে ওয়েডিং ফটোগ্রাফিটা কিন্তু অনেক ভালো একটা অবস্থানে আছে। এখন তো ভাই অনেক নতুন নতুন প্রতিষ্ঠান হয়েছে যারা ওয়েডিং ফটোগ্রাফির কাজ করে, তো নিজের জায়গা থেকে কতটুকু চ্যালেঞ্জ অনুভব করেন? একা কিন্তু কাজ করে কোনো মজা নেই। হ্যাঁ, আমার যত হচ্ছে কম্পিটিটর তৈরি হবে, আমার কাজ তত ভালো করার চেষ্টা করতে থাকবো। একটা সময় ছিল যে ধরেন ওয়েডিং ফটোগ্রাফি তো জানতো না, তো না জানার কারণে আমি কিন্তু একটা নির্দিষ্ট গণ্ডির ভেতরে কাজ করতে পারতাম। আর আমি চেয়েছি যে আসলে লোকজন জানুক যে আসলে ওয়েডিং ফটোগ্রাফিটা আলাদা একটা মানে ভালোভাবে কাজ করা যায়। এই কারণে এখানে অনেক ছেলে মেয়ে এসেছে, তো এই কারণে কিন্তু আমার নিজের কাজের গণ্ডিটাও বেড়েছে। আমি হয়তো আগে ঢাকার চিটাগাংয়ে কাজ করতাম, তো যে আমাদের আর কি এই ওয়েডিং ফটোগ্রাফিটা এখন শুধু ঢাকার চিটাগাং না, সারা বাংলাদেশে কাজ করতে পারছি, জানতে পারছি। কাজের সেক্টরগুলো অনেক বড় হয়ে গেছে। বড় হবার পরে কি হয়েছে, আমার কাছে নতুন চ্যালেঞ্জ আসছে। আমার কাছে এই জিনিসটা নতুনরা আসার কারণে কিন্তু আমার কাছে আমি আবার নতুন চ্যালেঞ্জ নিয়েছি। আমি হচ্ছে এখন দেশের সাথে সাথে দেশের বাইরেও কাজ করছি, দেশের বাইরের ওয়েডিং গুলোও কভার করছি। তো এগুলো কিন্তু আসলে নতুনরা যদি না আসতো তো আমি কি হতো, আমি শুধু দেশেই কাজ করতাম হয়তো। ভাই, এই যে ওয়েডিং ফটোগ্রাফি ব্যাপারটা বলছিলেন, এই ফটোগ্রাফি করতে গেলে কি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন আছে? একটা হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফির প্রাতিষ্ঠানিক শিক্ষা তো থাকতেই হবে, তারপরে ডেডিকেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আমি হচ্ছে মানুষের লাইফের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট নিয়ে আমি কাজ করছি, তারা আমাকে রিলাই করছে। তো এই সব কিছু মিলিয়ে সে যদি প্রাতিষ্ঠানিক শিক্ষাটা থাকে তাহলে যেটা হয় এখানে মানে এই জায়গাতে আসলে অনুশীলনের বিকল্প নাই। মানে সে প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সাথে যদি কাজটা করে তখন হচ্ছে সে সেই জিনিসগুলো গুছিয়ে অনেক ভালোভাবে করতে পারবে। নতুন যারা এই পেশায় আসছে তাদের কোন বিষয়টি বেশি গুরুত্ব সহকারে দেখতে হবে? প্রথমেই আর কি মাথায় রাখতে হবে যে তারা আসলে খুব গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো একটা কাজ করছে, যে কাজটার মাধ্যমে তারা একটা ফ্যামিলির সাথে কিন্তু মিলে যেতে পারছে। একটা টিম ওয়ার্ক, ওয়েডিং ফটোগ্রাফি কিন্তু একটা টিম ওয়ার্ক। হ্যাঁ, আমি অনেক ভালো ছবি তুলি, কিন্তু ধরেন যে ক্লায়েন্ট আসলে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করলে কিন্তু আমি আসলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো জানতে পারবো না ওইভাবে। ক্লায়েন্ট যদি আমার সামনে এসে বসে সেই জিনিসগুলো আমি জানতে পারবো। তো এখন যেটা হয়, নতুনরা যারা আসবে তাদেরকে ওই প্রফেশনালিজমটা রাখতে হবে, যে অ্যাটলিস্ট আমার একটা অফিস থাকলো, সেখানে ক্লায়েন্ট আসলো, বসলো। ক্লায়েন্ট বসলে কি হয় যে ক্লায়েন্টের সাথে কিন্তু আমি সব
বিষয় শেয়ার করতে পারলাম, ট্রাস্টের জায়গাটাও তৈরি ট্রাস্টের হয়। জায়গাটা থাকলো। জি। তো এই জিনিসগুলো মিলে নতুনদের মধ্যে নতুনরা খুবই ভালো কাজ করছে, নতুনদের মধ্যে অনেকের মধ্যে অনেক বেশি প্রফেশনালিজম, এই প্রফেশনালিজম অনেক ভালো কাজ হচ্ছে। কিন্তু সেই সাথে সাথে অনেক নতুনই আছে যারা কি করে, তারা আসে যে এখানে অনেক টাকা ইনকাম করা যায়, এই চিন্তাটা থেকে এসে সে আসলে এই জিনিসটা কন্টিনিউ করতে পারছে না, তখন তারা চলে যায়। তাহলে তার কাছে যে ক্লায়েন্টগুলো আসে তারা আসলে অন্যান্য ওয়েডিং ফটোগ্রাফারের উপরে আর কি ওই রিলায়েবিলিটি হারিয়ে ফেলে। আচ্ছা ভাই, টেকনিক্যালি রিচ হওয়ার ব্যাপারটা একটু জানতে চাচ্ছিলাম যে মানে একজন ওয়েডিং ফটোগ্রাফার হতে হলে তার টেকনিক্যাল কোন বিষয়গুলোর প্রতি বেশি গুরুত্ব দিতে হবে? ওয়েডিং ফটোগ্রাফিতে কিন্তু আপনার অনেক কিছুই খুব তাড়াতাড়ি হয়ে যাবে, অনেক মোমেন্ট একদম তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ফটোগ্রাফারের জন্য ওয়েট করবেন না। তো সেই ক্ষেত্রে মানে ফটোগ্রাফারকে আসলে একা না গিয়ে একটা ওয়েডিং ফটোগ্রাফিতে হয়তো 2 জন বা 3 জন ফটোগ্রাফার নিয়ে যেতে হবে, সেজন্য সবগুলো বিষয় কভার করতে পারে, কারণ এটা কিন্তু চাইলে আবার হবে না। এই বিষয়টা হতে পারে টেকনিক্যালি। তারপরে আরো তাকে যে বিষয়টি মানে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে বিয়ের অনুষ্ঠান তো আর হবে না, সেই ক্ষেত্রে ক্যামেরা তো হচ্ছে টেকনিক্যাল একটা জিনিস, সেটা যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, অনুষ্ঠানে গিয়ে নষ্ট, তাকে একটা ব্যাকআপ ক্যামেরা রাখতে হবে, হ্যাঁ, তাকে ব্যাকআপ মেমোরি কার্ড রাখতে হবে, এবং এই জিনিসগুলো নিয়ে খুব ভালোভাবে হচ্ছে তাকে সংরক্ষণ করার জন্য যে বিষয়টা, সেটাতে কম্পিউটার ক্র্যাশ করতে পারে, সেই জিনিসগুলো কিন্তু আসলে অনেক ভালোভাবে মাথায় রেখে আসলে কাজ করতে হবে। তো আমি যদি ওই যে শুরুতে যেটা বললাম, প্রফেশনালিজম যদি না থাকে, তো প্রফেশনাল না থাকলে আসলে এই কাজগুলো করা সম্ভব হবে না। জি ভাই, বলছিলেন যে আপনি দেশের বাইরেও কাজ করেছেন, দেশের বাইরেও আপনার আন্তর্জাতিকভাবে কিছু অর্জন আছে, সেই অর্জনের গল্পগুলো জানতে চাই। আমরা যখন কাজ করি তারপরে হচ্ছে আমরা কিছু কল পেলাম দেশের বাইরে থেকে, তো বাইরে থেকে কল পেলে তারপর আমরা চিন্তা করলাম ঠিক আছে আমরা দেশের বাইরেও কিছু কাজ শুরু করি। তারপর হচ্ছে আমরা মালয়েশিয়াতে একটা প্রি ওয়েডিং শুট করলাম, ওইখানে মালয়েশিয়ান কাপলের একটা প্রি ওয়েডিং শুট করলাম। তারপরে হচ্ছে আমরা একটা কাজ করলাম হচ্ছে দিল্লিতে, তারপর হচ্ছে মুম্বাইতে। তো ওইখানে কাজ করতে গিয়ে আসলে দেখলাম যে কাজের পরিবেশটা দুইটাই আলাদা, আমাদের থেকে ওদের কাজের পরিবেশটা অনেক বেশি আলাদা। তো সেইখানে গিয়ে আসলে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, যেগুলো এখন আমরা আমাদের এখানে কাজে লাগাচ্ছি। ভাই, আপনি কাজের স্বীকৃতি হিসেবে বেশ কিছু অ্যাওয়ার্ড পেয়েছেন, সে সম্পর্কে একটু বলবেন। মিরর বিজনেস অ্যাওয়ার্ড পেয়েছি আমি, বেস্ট ওয়েডিং ফটোগ্রাফার 2012-13-এ এটা পেয়েছি। আর হচ্ছে প্রথম বাংলাদেশি ওয়েডিং ফটোগ্রাফার হিসেবে দেশের বাইরের বিভিন্ন ম্যাগাজিনে ইন্টারভিউ ছাপা হয়েছে, ইন্ডাস্ট্রি এক্সপার্ট হিসেবে বিভিন্ন সময় মতামত নেওয়া হয়েছে, এগুলো হয়েছে। এই তো। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে 2012 সালে আমি একটা এক্সিবিশন করি, সেটা পুরোপুরি ছিল ওয়েডিং ফটোগ্রাফি রিলেটেড। আমরা 2006 থেকে যে কাজগুলো করেছি সেখান থেকে আমরা ছবিগুলো বাছাই করে, হ্যাঁ, বিশেষ ছবিগুলো বাছাই করে আমরা একটা এক্সিবিশন করেছিলাম। সেখানে অনেক ভালো সাড়া ছিল, কারণ মানে ওয়েডিং রিলেটেড এক্সিবিশন আসলে ওই সময় ছিলই না বলতে গেলে। একটু জানতে চাই, ব্রাইডাল মোমেন্ট থেকে আপনারা কি কি সেবা দিয়ে থাকেন গ্রাহকদের? আমাদের তো মেইন হচ্ছে ফটোগ্রাফি, তো ফটোগ্রাফির সাথে সাথে আমরা সিনেমাটোগ্রাফি সার্ভিসটাও দিই, যেটি হচ্ছে মানে ভিডিও করা হয় পুরো বিয়ের অনুষ্ঠানটিকে। তারপর হচ্ছে ফটোগ্রাফি সার্ভিসের মধ্যেও আমাদের মানে বিভিন্ন ক্যাটাগরি আছে, যেমন আমরা আসলে চাই যে মানুষ একটা বিয়ের ছবিগুলো দেখে যেন পুরো বিয়েটাকে বুঝতে পারে একটা গল্পের মতো করে, আমরা ওইভাবে স্টোরি বেসড আর কি কাজগুলো করার চেষ্টা করি। সেই সাথে সাথে হচ্ছে আমরা প্রি ওয়েডিং শ্যুট করি, পোস্ট ওয়েডিং শ্যুটগুলো করে থাকি, বা হচ্ছে ডেস্টিনেশন ওয়েডিংগুলো করে থাকি। কেউ যদি ঢাকার বাইরে গিয়ে ধরেন যে হচ্ছে মানে দেশের বাইরে গিয়ে বিয়ে করলো, সেই কাজগুলো আমরা আসলে করে থাকি। তো মেইনলি হচ্ছে ফটোগ্রাফি আর সিনেমাটোগ্রাফিটাই করা হয়। হ্যাঁ, অনেক প্রতিষ্ঠান আছে যারা ওয়েডিং ফটোগ্রাফির কাজ করে, ব্রাইডাল মোমেন্টও করছে। ব্রাইডাল মোমেন্ট অন্যান্য প্রতিষ্ঠান থেকে কেন আলাদা, বা কেন ব্রাইডাল মোমেন্টকেই গ্রাহকরা বেছে নেবেন? আমাদের যে টিম, ব্রাইডাল মোমেন্ট টিমটা অনেক বেশি ক্রিয়েটিভ, তারপরে হচ্ছে আমরা টাইমলি সব কিছু করতে পারি। আর থার্ড যেটা এবং সবচাইতে ইম্পর্টেন্ট ওয়েডিং ফটোগ্রাফির ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা যাদের ইভেন্টটা হয় তাদের সাথে মিলে, পুরো ফ্যামিলি মিলে, ব্রাইডাল মোমেন্ট টিম মিলে আমরা একটা টিম ওয়ার্ক করতে পারি, এবং একটা টিম ওয়ার্ক শেষে দিন শেষে অনেক ভালো একটা কাজ পাওয়া যায়। একজন ফটোগ্রাফার হিসেবে এবং ব্রাইডাল মোমেন্ট নিয়ে আপনার পরিকল্পনা বা স্বপ্নটা কি? আমি চাইবো যে এখানে অনেক বেশি আরো এডুকেটেড ছেলেমেয়েরা আসুক, আর অনেক ভালো কাজ হচ্ছে, অনেক বড় ইন্ডাস্ট্রি, এখানে সবাই আসুক। এবং তারা আসার ক্ষেত্রে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আসার সময় অ্যাটলিস্ট যেন বেসিক একটু ধারণাগুলো নিয়ে আসে, তাহলে হচ্ছে যে সে কাজ করতে অনেক বেশি তার সুবিধা হবে, এবং তার সাথে যারা কাজ করবে তাদেরকেও সে কিছু শেখাতে পারবে। আর ব্রাইডাল মোমেন্টের সেটা হচ্ছে যে আমরা চাচ্ছিলাম, এবং আমরা অলরেডি করেও ফেলেছি, সেটা হচ্ছে যে আমরা একটা স্কুল করেছি, আমি এবং আরেকজন ফটোগ্রাফার মিলে আমরা ফটো অপ নামে একটা স্কুল দিয়েছি।
সেইখানে আমাদের এখন প্ল্যান হচ্ছে যে আমরা স্কুলে আমরা ফটোগ্রাফি শেখাবো এবং বেসিক ফটোগ্রাফির সাথে সাথে আমরা ওয়েডিং ফটোগ্রাফিটাকে অনেক বেশি ইম্পর্টেন্স দিব, যে তারা যেন আসলে শিখে তারপরে ইন্ডাস্ট্রিতে এন্ট্রি করতে পারে। সেই ক্ষেত্রে হচ্ছে তাদের কাজের কোয়ালিটি অনেক ভালো হবে এবং ইন্ডাস্ট্রি কিন্তু আসলে অনেক ভালো ফটোগ্রাফার থাকবে তখন। কথায় কথায় আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার জন্য এবং ব্রাইডাল মোমেন্টের জন্য অনেক শুভকামনা রইল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলা ভিশনকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে, এবার সময় হলো বিদায় নেবার। আমরা আপনাদের মতামত আর ইচ্ছের প্রতিফলন ঘটাতে চাই এই অনুষ্ঠানে। মতামত আর ইচ্ছের কথা জানাতে আমাদের কাছে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন নিউজ টাওয়ার, 110 বীর উত্তম সিয়াদ দত্ত রোড, ঢাকা 1205। ফোন 963203 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, মহৎ কাজগুলো কখনোই ঝুঁকি ছাড়া সম্পন্ন হয়নি। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।